নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব কার্ল ডেনিসের লেখা একটি ইকো পোয়েট্রি দ্য গ্রিন হাউস এফেক্ট। কার্ল ডেনিসের জন্ম 1939 সালে মিসৌরি সেন্ট লুইসে এবং 1961 সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন 1966 সালে বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে। 1966 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় বাফেলোতে ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন এবং আবাসিক লেখক হিসেবে কাজ করেছেন। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো হাউস অফ মাই ওন, দ্য আউটস্কার্টস অফ ট্রয়, মিটিং উইথ টাইম, প্র্যাকটিক্যাল গডস। এই প্র্যাকটিক্যাল গডস লেখার জন্য তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন। ডেনিসের কবিতা তার সাধারণ সরল বর্ণনা শৈলীর মাধ্যমে মধ্যবিত্ত আমেরিকানদের প্রতিদিনের জীবনে স্থান করে নেয়। কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট প্রথম প্রকাশিত হয় 1985 সালের আগস্টে পোয়েট্রি পত্রিকায়। এই কবিতা ইকো পোয়েট্রির একটি উদাহরণ, যা বিশ্ব উষ্ণায়নের মতো পরিবেশ সংক্রান্ত বিষয়ভিত্তিক কবিতা। 110 বছরের বেশি সময় ধরে পোয়েট্রি পত্রিকা কবি ও পাঠকদের মাসিক একত্রিত হওয়ার স্থান। এই পত্রিকা সমসাময়িক কবিতা ও গদ্য প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় এবং সারা পৃথিবী থেকে পাঠানো অনুবাদ সাহিত্য প্রকাশ করে। কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতাটি ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ন সৃষ্ট এক সংক্ষিপ্ত অস্থির ভবিষ্যতের দৃশ্য উপস্থাপিত করে। অতি নাটকীয় বিপর্যয়ের পরিবর্তে কবিতাটি প্রাত্যহিক জীবনের সূক্ষ্ম পরিবর্তনে দৃষ্টি নিক্ষেপ করে। কবিতাটি তুলে ধরে অতি সূক্ষ্ম বর্ণনা, যাতে জীবন এবং সমাজ নতুন পৃথিবীর আঙ্গিকের সাথে মানিয়ে নেয় ও পরিবর্তিত হয়। কবিতাটি শুরু হয় এক বাস্তব সত্যতা, বিশ্ব উষ্ণায়নের বিপদ সৃষ্ট আসন্ন অনিবার্য পরিবর্তন সম্পর্কিত সত্যের সাথে। জলবায়ু পরিবর্তনের প্রাথমিক পরিণতি হিসেবে আমেরিকার সমভূমি অঞ্চলের মতো উর্বর কৃষিক্ষেত্র পরিণত হবে এক পরিত্যক্ত ধুলোর পাত্রে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার মতো বৃহৎ জমে থাকা বরফের মেরু প্রদেশগুলি কৃষিকার্যের উপযুক্ত উর্বর ক্ষেত্র হয়ে উঠবে। ফলস্বরূপ এই অবাসযোগ্য অঞ্চলগুলি তাদের নতুন আবিষ্কৃত সম্পদ ও ভূপ্রাকৃতিক অবস্থান নিয়ে নতুন গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক শক্তিরূপে আত্মপ্রকাশ করবে। এই দেশগুলি আমেরিকার মতো শক্তিধর রাজ্যরূপে যোগদান করবে বিশ্বে। বিশ্ব মানচিত্রে যা ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে এক মৌলিক পরিবর্তন সূচিত করবে। আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তনের চেষ্টা সত্ত্বেও জলবায়ু পাল্টে যাওয়ার জন্য আমেরিকার মতো রাষ্ট্রগুলি সম্পদ এবং প্রভাবে দৈন্য হয়ে যাবে ক্রমশ। কবিতাটির এগিয়ে যাওয়ার সাথে কবিতার মূল লক্ষ্য প্রাত্যহিক জীবনে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবের দিকে ধাবিত হয়। ডেনিস কল্পনা করেন জীবনের প্রাথমিক প্রয়োজনীয় বস্তুর অভাব মানব জীবনকে সম্পূর্ণ পরিবর্তিত করে দেবে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে চাষযোগ্য জমি মূল্যবান হবে এবং শহরতলির স্থানগুলি কৃষিক্ষেত্রে পরিণত হবে খাদ্যাভাবের সাথে মোকাবিলা করার জন্য। এই সমস্ত পরিবর্তনের ফলে শহরগুলিতে গরিব মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ এতটাই গরিব হবে যে তারা নিজেদের যান ক্রয় করতে পারবে না এবং অনেক সংখ্যায় ঠেলাগাড়ির মতো গণপরিবহন ব্যবহার করতে শুরু করবে। এই ছবি ব্যক্তিগত স্থবিরতা এবং সম্পদের অবনমনকে সূচিত করে। ভবিষ্যতে সুসজ্জিত এবং ওক গাছকে প্রতিস্থাপিত করবে প্রয়োজনীয় বাদাম গাছ এবং সামনের খোলা স্থান শাকসবজির বাগানে পরিবর্তিত হবে। এভাবে বিলাসিতা ও সৌন্দর্যবোধ পরিবর্তিত হয়ে যাবে তীব্র প্রয়োজনের দ্বারা। এই কবিতা দেখায় এক ক্রমহ্রাসমান অর্থনীতি, যেখানে সংগৃহীত কর এতটাই নগণ্য হবে যে তার দ্বারা নাগরিক পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। মানুষ বাধ্য হবে স্বেচ্ছাশ্রম প্রদান করতে, গ্রন্থাগার এবং প্রেক্ষাগৃহের মতো সরকারি ভবনকে রক্ষা করবার উদ্দেশ্যে। ডেনিস রোমের পতনের ঐতিহাসিক অনুষঙ্গ তুলনা করেছেন, এটা বোঝানোর জন্য যে যদি আমেরিকার সাধারণ মানুষ বিশ্ব উষ্ণায়নের বিপক্ষে প্রতিক্রিয়া না জানায়, তাহলে তাদের শহরগুলি ধীরে ধীরে ধ্বংস হবে এবং নগর কেন্দ্রে ভেড়া চড়ে বেড়াবে। এছাড়াও কবিতাটি ছুঁয়ে যায় জাতীয় পরিচয় ও আন্তর্জাতিক সমর্থনের ক্ষেত্রে এক মূলগত পরিবর্তনকে। কবি এছাড়া চিন্তা করেছেন এক ভবিষ্যতের যেখানে জাতি অবনমন মেনে নেবে এবং বিচ্ছিন্ন উদাসীনভাবে দূর থেকে বিদেশের কোরিয়ার নৌবহর ভেসে চলতে দেখবে। এটা দেখায় বিশ্ব শক্তির অক্ষের পরিবর্তনের পরোক্ষভাবে স্বীকার করাকে। অন্তিম স্তবকে কবি দৃশ্যায়িত করেন যে আমেরিকানরা পপ কালচারের আরাম ও আনন্দে ডুবে আছে, যা চিহ্নিত হয়েছে দেশীয় ব্যান্ডের সঙ্গীতের আয়োজনে। তারা বিশ্ব শক্তি হিসেবে গুরুত্বহীন হয়ে পড়ে এবং বিশ্ব উষ্ণায়নের পরিণতির বিরুদ্ধে মোকাবিলা না করে নীরব থাকে। তারা এড়িয়ে যায় আর্কটিক রেডিওর আবহাওয়া সম্পর্কিত খবর এবং প্রাকৃতিক দুর্যোগ সহ অন্যান্য ঘোষণা, এবং তারা তাদের নিম্নগামী মর্যাদা মেনে নেবে এবং গান ও অন্যান্য প্রাত্যহিক বিনোদনের অবসর ও আরাম উপভোগ করবে। কবিতাটির সারসংক্ষেপটি আলোচনা করার পর চলো আলোচনা করা যাক এই কবিতাটির শিরোনাম নিয়ে। দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার শিরোনাম সরাসরি নির্দেশ করে বিশ্ব উষ্ণায়নের এক বৈজ্ঞানিক পদ্ধতির দিকে, যা সৃষ্ট হয় অবরুদ্ধ গ্রিনহাউস গ্যাসের দ্বারা। যাই হোক, ডেনিস এটাকে বিজ্ঞানভিত্তিক বা উপদেশমূলকভাবে ব্যবহার করেননি।
কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘটনাবলীকে বৃহৎ ক্ষেত্রের উপকার্থে ব্যবহার করেছেন, যার মধ্যে উল্লেখ্য তাপমাত্রা বৃদ্ধি, কৃষিক্ষেত্রের স্থানান্তর এবং আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রের ঘটনাবহুল অবনমন। যেভাবে প্রকৃতিতে গ্রিনহাউস তাপকে আবদ্ধ রাখে গাছের চাষ করবার জন্য, একইভাবে বায়ুমণ্ডলে গ্রিনহাউস পৃথিবীর চারিদিকে তাপকে আটকে রাখে। কবিতাটি এই ভাবনার প্রকাশ করে যে কিভাবে মানব সমাজ এই বিশ্ব উষ্ণায়নের পরিণতিতে আবদ্ধ রয়েছে। কবি একটি ছবি ব্যক্ত করেছেন যেখানে মানুষ শহরে আবদ্ধ রয়েছে এবং তাদের চলাচল সীমিত হয়েছে এবং সংঘবদ্ধভাবে শ্রমদানে বাধ্য হয়েছে। এটা এক ভবিষ্যৎকে নির্দেশ করে যেখানে আমাদের পছন্দ স্বাধীনতা আমাদের সৃষ্ট পরিবেশগত বিপর্যয় দ্বারা সংকুচিত হবে। এই প্রকার সামাজিক গ্রিনহাউসে আমাদের সুযোগগুলি সীমাবদ্ধ হবে। স্বাভাবিক প্রাকৃতিক পদ্ধতি গ্রিনহাউস প্রভাব মানুষের হস্তক্ষেপে একটি বিশ্রী ব্যাপারে পরিণত হয়েছে। সংক্ষেপে শিরোনামটি কাজ করেছে কবিতার মূল ভাবনাকে গুছিয়ে শক্তিশালীভাবে তুলে ধরতে, যা হলো প্রাকৃতিক জগৎ, মানব সমাজ এবং বিশ্ব শক্তি অক্ষে এক বিশ্ব উষ্ণায়নের এক সুগভীর ক্ষতিকর প্রভাব। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করলাম কার্ল ডেনিসের লেখা একটি বিখ্যাত কবিতা দ্য গ্রিন হাউস এফেক্ট। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।